না ভাই, যখন যখন রাজাকার বলে ফেলছে তখন কিন্তু এটা সবার গায়ে লেগে গেছে। কাউরে বলতে হয় না যে আসেন আমরা রাজাকার নিয়ে প্রতিবাদ করি, এটা আসলে স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ ছিল। সূর্য সেন হল এমন একটা হল, প্রত্যেকটা দিন আমরা হল থেকে মিছিল নিয়েই বের হয়েছি। তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আমরা চারপাশ থেকে হামলা চালাবো, মানে চতুর্দিক থেকে হামলা চালালে ওরা সংখ্যায় বেশি হলে ওরা পারবে না। এখন তোদের বাঁচাইবো কে? এখন তোদের হচ্ছে মানে আসনাদ ভাইরে ফোন দে, সাজিদ ভাইরে ফোন দে। মানে আমাদের আইডি কার্ড গুলা খুবই সম্মানীয় একটা জিনিস, কিন্তু এই জিনিসটা আমাদের জন্য খুবই ভয়ের এবং হুমকির জিনিস ছিল আমাদের। এবং আমাদের হলে কিছু এক্সট্রা মানুষজনকে দেখা যাচ্ছিল যাদেরকে আসলে আমরা চিনি না। ওকে এখানে হাঁটাহাঁটি করতে দেখছি, ওর হাতে একটা শটগান ছিল, এইটা গামছা মোড়ানো। সে কি হলের ছাত্র ছিল নাকি? হলের ছাত্র ছিল, ছাত্রলীগের পোস্টেড ছিল। হাজার হাজার শিক্ষার্থী, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল একদম চোখে পড়ার মতো। ওরা শপথ নেয় যদি কখনো হলে ফিরি সর্বপ্রথম এদেরকে জবাই করবো আমরা। যাদের আন্দোলনে বাংলাদেশের সমগ্র ছাত্র জনতা একেবারে রাজপথে নেমে এসেছিল এবং তাদের যে স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে বাংলাদেশের স্বৈরাচারী শাসনের দুঃশাসনের যে দীর্ঘ ভয়াবহ সময় এই বাঙালি জাতিসত্তা দীর্ঘ সময় ধরে তাদের জনতার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারী রাজনীতির ধারাবাহিকতা এবং সেই বৈষম্যের যে ধারাবাহিকতা শুরু করেছিল বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে জনপদে, সেই গল্পের যে নায়ক যারা, আজকে আমরা তাদেরকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আজকে যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে। আমাদের সাথে আছেন সেই গল্পের নায়করা, আমাদের দুপাশে আছেন। আমরা শুনবো তাদের এক একজন থেকে তাদের সেই দিনলিপিগুলো, তাদের দুঃশাসনের যে রাজপথে তারা নেমে যাওয়ার যে প্রাক্কালীন সময়ে সূর্য সেন হলের যে তাদের আন্দোলনটা কীভাবে শুরু হয়েছিল আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনবো, আপনাদের থেকে শোনাবো। আমরা শুরুতে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং এই সূর্য সেন হলের এই একজন আবাসিক ছাত্র আজিজুল হক ভাইয়ের কাছে। আমরা শুনবো আপনার থেকে আপনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে সূর্য সেন হলের থেকে ছাত্রদেরকে কিভাবে অক্ষের বন্ধনে আবদ্ধ করেছিলেন এবং সেই প্রেক্ষিতে কীভাবে আপনার আন্দোলনটা সূচনা হলো, যদি একটু গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে জানান। আচ্ছা, যখনই কোটা পুনর্বহালের একটা রায় চলে আসে হাইকোর্ট থেকে, তখনই আসলে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই শঙ্কিত হয়ে পড়ে যে আসলে আমরা যে কষ্টে পড়াশোনা করছি, আমাদের পড়াশোনাটার আসলে কতটুকু বাস্তবায়ন আমরা করতে পারবো যদি 56% যদি কোটা থেকে যায়। সেই থেকে সবার মনে দানা বেঁধে যায় এবং তখন সবাই বলতেছিল যে নতুন করে একটা বাংলাদেশে আন্দোলন উঠবে। তখন 1 তারিখ আমাদের সেন্ট্রাল 5 জুন এই ঘোষণাটা আসে। তারপর 1 তারিখ সেন্ট্রাল লাইব্রেরি 3-4 দিন সবাই বলতেছিল না এটা নিয়ে আন্দোলন করা দরকার, প্রতিবাদ করা দরকার। আমরা মোটামুটি ফেসবুক পোস্টের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। 1 তারিখ সেন্ট্রাল লাইব্রেরির সামনে নাহিদ ভাই, আসিফ ভাই, সার্জিস, হাসনাত সহ ওনারা সবাই মিলে ওই ফেসবুক গ্রুপগুলোতে ডাক দেয় যে আপনারা যারা যারা আছেন বিভিন্ন হলগুলো থেকে আপনারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আসেন, আমরা একটু পরামর্শ করি, না এটা নিয়ে আমরা প্রতিবাদ করবো। এটা নিয়ে 1 তারিখ থেকে শুরু হয়। সেই প্রথম দিন থেকে সূর্য সেন হল প্রত্যেক দিন সবাইকে আমরা মিছিল সহকারে, আমাদের একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, আমাদের 16-17 সেশন, 17-18 সেশনের যে সিনিয়র ভাইয়েরা এখন হলে নাই, ওনাদের অবদান এই আন্দোলনে একদম অনেক বেশি ছিল। ওনারা ছিলেন বলেই আমরা আসলে সাহস পেয়েছিলাম মিছিল নিয়ে আমরা বের হব। প্রথমে আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা তুলে আনার দরকার। আমরা কিন্তু 5 জুন যখন এই কোটা পুনর্বহালের একটা রায় আসে, 5 তারিখেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে ছোটোখাটো একটা মিছিলের মতো বের হয়। মিছিল হওয়ার পর জুন মাসে কিন্তু আবার এই কোরবানির ঈদ ছিল, ঈদের পর যখন সবাই হলে আসতেছে, আমরা চিন্তা করতেছি কখন সবাই একসাথে হবে, আমরা কখন আবার আন্দোলন নামবো। এর মধ্যে একটা ডেট ছিল সম্ভবত 4 জুলাই আবার কোটা নিয়ে শুনানির একটা ডেট ছিল। আমরা চিন্তা করতেছি সবাই একসাথে হবে কখন, আমরা নামবো কখন। নাহিদ ভাই, সার্জিস ভাই সহ ওনারা 30 তারিখ নাকি 1 তারিখ, 30 তারিখে সম্ভবত একটা বিক্ষোভের আয়োজন করে। তো সেদিন মোটামুটি স্টুডেন্টরা ছিল, যারা হলে আসছে সবাই অংশগ্রহণ করছে, সবাই ক্যাম্পাসে আসে নাই, বাদবাকি যারাই ছিল সবাই মোটামুটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হলের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা ছিল সবাইকেই আমরা এঙ্গেজ করার জন্য প্রত্যেক দিন আমরা রিডিং রুমে গিয়ে ডাকতাম। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা 5-6 জন মিলে বড় করে বলতাম ভাইরা আসেন, আমরা এখন বের হচ্ছি, এভাবে করে আমরা বলতাম। এবং আমাদের হলে যারা ছাত্রলীগের নেতারা ছিল, ক্যান্ডিডেট যারা ছিলেন, ওনারা এখানে এসেও আমাদেরকে বলে যেতেন এবং হুমকি দামকি দিয়ে যেতেন। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 1 তারিখ থেকে, হ্যাঁ, সেই থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করি নাই। এখানে আরেকটা বিষয় ছিল যে শিক্ষক কর্মচারীদের একটা আন্দোলন ছিল। সেই আন্দোলনের ক্ষেত্রে আমরা ক্লাস বয়কটের একটা সিদ্ধান্ত নেই, শিক্ষকরাও সিদ্ধান্ত নেয় যে তার ক্লাস যাবেন না যতক্ষণ পর্যন্ত পেনশন স্কিমের পরিবর্তন না আসে।
হ্যাঁ, তো সেই জায়গায় এই আন্দোলনটা আরো জোরদার হয়। আমরা নিজ টাকা দিয়ে একটা ব্যানার তৈরি করছি, আমরা বড় ভাইদের ডেকে ডেকে আমরা হচ্ছে এই সামনে আসলাম, গেস্ট রুমের সামনে। আমাদের কাছ থেকে হচ্ছে ছাত্রলীগের যারা ইয়েরা ছিল, গুন্ডারা আমাদের কাছ থেকে ব্যানারটা ছিঁড়ে ফেলে তারা আমাদের সাথে ধাক্কাধাক্কি করে এবং 2টা হল গেটে তালা দিয়ে দেয়। তখন আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের ভাইরা যারা ছিল তারাও ভয় পাচ্ছে, ওরা তো লোডে সুতা নিয়ে সব কিছু নিয়ে প্রস্তুত আমাদেরকে ইয়ে করার জন্য। ওরা তখন সাথে সাথে আমাদের সিনিয়র ভাইরা যারা ছিল, সাংবাদিক ভাইদের কল দিলাম। কল দেওয়ার পর আমাদের সহযোদ্ধারা এগিয়ে আসার পর আমাদের গেট খুলে দেয়। পুরো মিছিলটাই সূর্য সেন হলের সামনে আসে। যখন শুরু হয় তখন প্রথম যারা ছাত্রলীগের যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তারাও আসলে কল্পনা করে নাই যে আন্দোলনটা এরকম একটা পর্যায়ে আসতে পারে, যার কারণে প্রথম 2-1 দিন শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে যেতে পারছে। কিন্তু পরবর্তীতে যখনই দেখছে যে এই আন্দোলনটা আসলে অনেক বেশি জোরদার হয়ে যাচ্ছে, তখন থেকে তারা এটাকে নিজেদের জন্য হুমকি মনে করে। এবং তখন ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল তারা ওই টাইমে যখন আন্দোলনের সময় হতো, আমরা শাহবাগে যেতাম, তখন আপনার প্রত্যেকটা রুমে যে তারা হচ্ছে চেক করতো কে আন্দোলনে গিয়েছে কে যায় নাই, এটা আবার পরবর্তী নোট ডাউন করা হতো। এবং করে দেখা যাচ্ছে রাতে এসে যারা আবার আন্দোলনে গিয়েছে তাদেরকে নানান ধরনের অত্যাচার নির্যাতন করতো আর কি। তো এই ধরনের নানান ধরনের আপনার হচ্ছে সংগ্রামের ভিতর দিয়ে আমাদের এই প্রাথমিক যে আন্দোলনটা আছে এটা শুরু হয়। সাজিদের কথা হচ্ছে, তাদের একটা কথা বলি, এটা হচ্ছে যেমন বাংলা বকের যেদিন হয় আমাদের 8 তারিখ রাতে হচ্ছে ছাত্রলীগের যে হল ক্যান্ডিডেট ছিল, মাহফুজ ছিল, তারপর হচ্ছে মনির, তারপর হচ্ছে রাকিব যায় নাই, ওমর, তারপর হচ্ছে আমাদের ইমিডিয়েট সিনিয়র হেদায়েত, এই 4-5 জন আমার রুমে গিয়েছে। তো আমার রুম থেকে আমরা 2 জন ছিলাম, আমি ছিলাম, আমাদের ইমিডিয়েট বাজনের সেক্রেটারি ছিল নাসিব ভাই, আমরা এক রুমে থাকতাম। তো প্রথমে আমি রুমে ছিলাম, ওরা হচ্ছে রুমে গিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি আন্দোলন গিয়েছো কিনা। হ্যাঁ গিয়েছি ভাই। তুমি কেন গেলা, তোমাদের নিষেধ করেছে। তখন কিন্তু ছাত্রলীগ নিষেধ করে দিয়েছিল যে ছাত্রলীগের কোনো কর্মী এটা যাবে না। তো যেহেতু আমরা হচ্ছে হলের একটা বাধ্যতামূলক একটা হচ্ছে নিপীড়নের মধ্যে ছিলাম যে রাজনীতি করতেই হইতো, বা এটা আমাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও, তো সেই জায়গায় হচ্ছে সে হচ্ছে আমাদের এই বিষয় যারা করতেছিল, তোমাদের নিষেধ করার পর তোমরা কেন গেলা, তোমরা কি হলে থাকতে চাও না, মানে তুমি হলকে সিট রাখতে চাও না, এই ধরনের একটা হুমকি আমি দিচ্ছিল। হয়তো আমার রুমে দিয়েছে এবং প্রত্যেকের এরকম হয়তো অনেকেই রুমে দিয়েছে। ওই দিন বেশ কয়েকটা রুমে এভাবে মানে ওরা ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল এরা রুমে গিয়ে সবাইকে ভয় সৃষ্টি করার জন্য বা সবাইকে চাপে ফেলার জন্য, আন্দোলন বন্ধ করার জন্য এভাবে এরা চাপ সৃষ্টি করছে। 14 জুলাই 9টা থেকে 9টা 9:30টার দিকে। এই যে রাজাকার স্লোগানটা মূলত বাংলাদেশে যেটা পরিচিত, এটা মূলত সূর্য সেন হল থেকে শুরু হয়েছে। এবং ওই রাজাকার বলার পরে আমরা হয়তো একদম স্পষ্টভাবে খুনি হাসিনার নাম নিয়ে হয়তো আমরা প্রতিবাদ করতে পারিনি, কিন্তু বিভিন্ন জন আমরা বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছিলাম। আমরা তাৎক্ষণিক মুহূর্তে বলছিলাম যে এটা কি আগে কোনো অ্যানাউন্স করা ছিল যে আপনারা না ভাই, যখন রাজাকার বলে ফেলছে তখন কিন্তু এটা সবার গায়ে লেগে গেছে। কাউরে বলতে হয় না যে আসেন আমরা রাজাকার নিয়ে প্রতিবাদ করি, এটা আসলে স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ ছিল। প্রথম দিকে যখন মানে শুরু করলো যে কে বলেছে রাজাকার, সরকার, কিন্তু যখন আমরা হল গেটটা পের হলাম তখনই বললাম যে কে বলেছে রাজাকার, তখন কি কোনো স্বৈরাচার। তখন সেই মুহূর্তে একটা মিছিল আসছিল সম্ভবত আমাদের হল। হ্যাঁ, শুরুতে ওই সাউন্ডটা শোনার সাথে সাথে দৌড় দিয়ে হলগেটে গেলাম। হলগেটে গিয়ে দেখলাম মহসিন হল থেকে একটা মিছিল আসতেছে, কত 30 জন কি 40 জন, লুঙ্গি পরা, সবাই লুঙ্গি পরা, প্যান্ট পরা, মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় বেরিয়ে আসছে। আমরা যাওয়ার পরে মানে আমাদের হল থেকে তখন কিন্তু অলরেডি আমাদের হলে একটা মিছিল ঢুকেছে, একটা আরিফুলের নেতৃত্বে একটা মিছিল ঢুকছিল আমাদের হলে প্রথম। এই মিছিলটা ঢোকার পর আমরা সবাই বের হয়ে গেছি। তেমন একটা ছেলেপেলে ছিল না, মাত্র যোগ হচ্ছে সবাই 30-40 জন যায়। আমরা আস্তে আস্তে হলপাড়ার দিকে গেলাম। প্রথম হলপাড়ার দিকে যেতে যেতে আমাদের সংখ্যা বাড়তে লাগলো। হলপাড়ায় দাঁড়ায় অনেকক্ষণ যাবত আমরা স্লোগান দিলাম। স্লোগান দেওয়ার পরে সবাই চিন্তা করলাম প্রত্যেকটা হল থেকে সবাইকে বের করে নিয়ে আসবো, এবং ওখানে একটা বড় ছোট মারামারির মতো হয়, ছোটখাটো মারামারি হয়ে যায়। তারপরও আমরা আন্দোলনকারীরা আবার পেছনে এসে আবার সিদ্ধান্ত নিই, আজকে যদি আমরা বিজয়ক্ষেত্র হলে ঢুকতে না পারি আমাদের পরাজয় এখানে। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পরে খুব জোরে সবাই মিলে ওদেরকে ধাক্কায় ফেলে ভিতরে ঢুকে আমরা স্লোগান দিই। সূর্য সেন হলেও বাধার সম্মুখীন হয় পুরো মিছিলটা। তখন আমরা যেহেতু হলের স্টুডেন্ট ছিলাম, ওই হলে ঢোকার সময় আমি কিন্তু ভিতরে ঢুকে না, সবার একটা ভয় ছিল, হলে তো আলটিমেট থাকা লাগবে। হলে স্টুডেন্টরা যখন বিজয়ক্ষেত্র হলে যাচ্ছি তখন আমি সূর্য সেন হল থেকে যাচ্ছি, ছাত্রলীগ ক্যান্ডিডেটদের বাধা দিচ্ছি, ওদের হলের ওরা কিন্তু বাধা দেয় না। ব্যাপারটা ছিল এরকম। জৌ হলের গেটের এখানে আমরা যখন গেলাম, আমরা উপস্থিত হওয়ার সাথে সাথে আমরা দেখলাম যে ইতিমধ্যে আমাদের বঙ্গমাতা এবং মৈত্রী হল থেকে বিশাল মিছিল অলরেডি চলে আসছে এবং বিশাল স্লোগান চলতেছে।
ওই দিন রাত্রে একটা গণজোয়ারের মতো, ঠিক আছে। আগে কিন্তু আন্দোলনটা এত বেশি সংগঠিত হয় নাই, কিন্তু ওই দিন প্রথম যখন স্বৈরাচারী শেখ হাসিনা বলে যে আসলে কোটা কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে ছাড়া রাজাকারের নাতিপুতিরা পাবে, রাজাকারের বাচ্চারা পাবে, এই কথাটার পরে কিন্তু মূলত এই যে, এবং রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানটা দেওয়ার পর থেকেই কিন্তু মূলত আমাদের আন্দোলনের যে একটা গণজোয়ার এবং সুসংগঠিত যে ব্যাপারটা এবং সারা দেশব্যাপী আন্দোলনটা ছড়িয়ে দেওয়া এই জায়গা থেকে শুরু হয়। ওই রাতের বেলা তার বিপরীতে পরবর্তী দিন কিন্তু প্রতিহত করার জন্য ছাত্রলীগ হচ্ছে আপনার কর্মসূচি দেয় যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এখন এবং এই কর্মসূচি আবার তারা মনিটরিং করতো যে যারা আমরা হলে থাকি তারা আবার প্রত্যেকে এই পোস্ট দেয় কিনা যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, ঠিক আছে। তাদেরকে আবার চেক করা হতো, যারা চেক মানে পোস্ট দেয় না তারা কেন দেয় না, তখন আবার এখানে একটা ট্যাগিং নিয়ে আসতো যে তুই অমুক দলের সমর্থক। এ ধরনের নানা ইতিহাস আছে আর কি। আচ্ছা, সবচেয়ে বড় যদি কোনো স্মৃতি আপনারা বলতেন, সূর্য সেন হল যদি ওই সময়ের যে ভূমিকাটা রাখছে আপনাদের স্টুডেন্টরা, ওই এরকম কোনো মানে স্মরণীয় কোনো, আমি একটু বলি আপনাকে। সূর্য সেন হল আমার মনে হয় যে যদি আমি ভুল করে না থাকি এমন একটা হল, প্রত্যেকটা দিন আমরা হল থেকে মিছিল নিয়েই বের হয়েছি, কম হোক বেশি হোক। অন্যান্য হল ছাত্রলীগের বাধা পাওয়ার পরে বলতো যে তোমরা আগে আগে চলে যাবে, আমরা ওখানে গিয়ে এক হবো, কিন্তু সূর্য সেন হল প্রথম বাধাটা সূর্য সেন হল পেয়েছে, কিন্তু তারপর প্রত্যেকটা দিন মিছিল নিয়ে মিছিল সহকারে আমরা গিয়েছি। এবং 15 তারিখ হামলাটা প্রথম শুরু করছে ছাত্রলীগ সূর্য সেন হল থেকে। সেদিন কি আপনাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করেন আমাদের হল থেকে কয়েকজন আহত হয়েছে, যেমন বিশেষ করে আমাদের ইমিডিয়েট জুনিয়র কয়েকজন আহত হয়েছে, তাদেরকে আমরা পরবর্তী হচ্ছে ইবিএস হসপিটালে ভর্তি করাই। এর ফাঁকে হচ্ছে যেটা হয় মূলত হচ্ছে যখন হচ্ছে ছাত্রলীগটা হচ্ছে 2টা দিকে হচ্ছে তারা কর্মসূচি দেয়, এবং কি বৈষম্য ছাত্র আমরা যারা হচ্ছে কোটা সংস্থা আন্দোলন করছিলাম আমাদের একটা কর্মসূচি ছিল, তো সেই জায়গা থেকে হচ্ছে প্রত্যেকটা হলে হচ্ছে ছাত্রলীগ তাদের সমাবেশ করে না ওই দিন, বাট তার কি করে প্রত্যেকটা হলে হচ্ছে 6 তারিখে হচ্ছে আটকে রাখে, বাইরে দেয় না। তখন কী করে আমরা হচ্ছে যখন আমরা যারা নাকি বাইরে ছিলাম আমরা অলরেডি আন্দোলন চলে গেছি, আন্দোলন থেকে আমরা শুনতে পাই যে জিয়া আরে 71 হলে আমাদের হলে আটকে রেখেছে। তো আমরা হচ্ছে মিছিল নিয়ে আমাদের হলের দিকে আসি, হলের দিকে আসার পরে দেখতে পাই যে হচ্ছে 71 হলে 6 তলা থেকে ইট মারা হচ্ছে যারা নাকি নিচে আন্দোলন। আচ্ছা, তার আগে বেশ কয়েকটা ঘটনা আমাদের মিস হয়ে গেছে। যখন 14 তারিখ রাতে রাজাকার রাজাকার স্লোগানটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে, এটা অন্য আশেপাশে অনেক জায়গায় এটা ছড়াই পড়ে, ও তখন এই আন্দোলনটা আসলে কোনো আর কোটার আন্দোলন ছিল না। ওই জায়গা থেকে ওই মিছিল থেকে ওটা মোটামুটি সরকার বিরোধী একটা আন্দোলনে আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল। এবং ওই দিন আমরা যখন ওটা স্লোগান দিতে দিতে প্রত্যেক হলের শিক্ষার্থীরা যখন আমরা রাজু ভাস্কর্যের ওখানে যাই, হাজার হাজার শিক্ষার্থী, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল একদম চোখে পড়ার মতো। তখন আসলে আমাদের একটা ভয়ের একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, এমন যে ছাত্রলীগের প্রত্যেক হলের ক্যান্ডিডেটরা মধুর ক্যান্টিনে অবস্থান করতেছিল তখন, এবং আমরা সবাই রাজু ভাস্কর্যে, এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে ঢাকা মহানগর থেকে, উত্তর থেকে আসতেছে, দক্ষিণ থেকে আসছে, তিতুমির বাংলা কলেজ ছাত্রলীগের যারা আছে ওরা আমাদেরকে হামলা করতে আসছে। তারপর আমরা ওখানে বসে ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নিলাম, তখন রাতের 1টা, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, মেয়েদেরকে আর রাখা যাবে না, আমরা এখন আমাদের নারী শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে পারি আমরা হলগুলোতে নিরাপদে পৌঁছে দিব। এরপর যদি কোনো হামলা হয় সেটা আমরা নিজেরা ছেলেরা দেখবো, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদেরকে আমরা মোটামুটি যেতে দেই। তারপর আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম। ঠিক আমরা যখন চলে আসি সবাই, আধা ঘন্টার মধ্যে ছাত্রলীগ বিশাল একটা সমাবেশ করে, যেখানে মেয়র তাপস সহ যুবলীগের সভাপতি যারা ছিল সবাই এখানে ক্যাম্পাসে চলে আসে, এবং আরাফাত সহ ওদের মন্ত্রী সবাই চলে আসে। শাহবাগ না, এটা একদম রাজু ভাস্কর্যে আমরা যেখানে সমাবেশ করেছি ওনারা ওখানে সমাবেশ করে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেয় যে সব ক্লিয়ার ঘোষণা দেয়। এটা আরো পরের বিষয়। এই জিনিসটা হলো টোটালি এর পরের দিন থেকে কিন্তু হলগুলোতে পার্সোনালি সবাইকে যারা আন্দোলনে অ্যাক্টিভ সবাইকে কিন্তু হুমকি দেওয়া শুরু হয়েছে। এটা কয় তারিখ? 14 তারিখ চলে গেল। তাহলে আমাদের ক্যাম্পাসে হামলা হয়েছে কয় তারিখ? 15 তারিখ। এর পরের দিন সবাই মনে করছিল যে ছাত্রলীগের ভয়ে, আওয়ামী লীগের ভয়ে মিছিলটা বড় হবে না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবাই যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দেয়, 7 কলেজ যখন আমাদের সাথে যোগ দেয়, তখন আমাদের মিছিল আর ছোট থাকে না, এটা অনেক বড় হয়ে যায়। তখন আমাদের একটা মাইক এখানে হল পাড়ায় এসে সবাইকে ডেকে নেওয়ার জন্য আসছিল। তখন আমরা শুনতে পাই যে হল 71 হল, আমাদের মুজিব হল, সবগুলোতে হচ্ছে আমাদের আন্দোলনকারীদেরকে আসতে দিচ্ছে না। তখনই নাহিদ ভাই এটা ঘোষণা দেয়
যে যেহেতু আসতে দিচ্ছে না, তাহলে আমরা এর আগের মতো যেভাবে আমরা নিয়ে আসতাম হল থেকে, এবারও চলো তাহলে আমরা নিয়ে আসি। আমাদের হাতে কিন্তু কোনো প্রস্তুতি নাই, নট এ সিঙ্গেল আমাদের লাঠি আছে অথবা আমাদের কোনো ইট পাটকেল কোনো কিছুই নাই আমাদের। নাহিদ ভাই বললেন যে চলো আমরা গিয়ে নিয়ে আসি, মিছিল সহকারে আমরা সবাই আসতেছি, মেয়েরা আসতেছে, ইভেন এমন অনেক মানুষ ছিল যারা মনে করেন তিতুমির কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রথমবার আসলো, উনি চিনেও না আসলে কোন দিকে বের হতে হয়। যখন আমরা ভিসি চত্বর ক্রস করে মল চত্বরের এদিকে যখন আসি, একদম আমাদের সূর্যসেন হলের সামনে পর্যন্ত আসি, তখন ছাত্রলীগ কোথায় শক্তিটা পেয়েছে আপনি দেখেন। ছাত্রলীগের বিশাল একটা গ্যাং ছিল মহানগরী থেকে আনা টোকায় আর কি, যারা মধুর ক্যান্টিনে অবস্থান করতেছিল, এবং প্রত্যেকটা হলে হলে ওদের মোটামুটি একটা টিম ছিল। তারপর ওরা কিন্তু আন্দোলনকারীদেরকে হামলা করার সাহসটা পাচ্ছিল না। যখন বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে প্রায় 300 জন মতো যখন বহিরাগত বিভিন্ন লাঠি সোটা ইটপাটকেল নিয়ে যখন আসে, তখন ওরা শক্তি পেয়ে যায়। ওরা ঢুকার সাথে সাথে ওরা একদম মেরে মেরে সামনে আগাচ্ছিল। তারপর প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের ক্যান্ডিডেটরা বের হয়ে আমাদের আন্দোলনকারীদেরকে মারে, এবং ওই দিন প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1000 শিক্ষার্থী আহত হয়। বিশেষ করে এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা হচ্ছে ধাওয়া পাল্টাতে হচ্ছিল তখন, কিন্তু যখন স্বয়ন নিচে নামে, স্বয়ন হচ্ছে হলে ছিল, স্বয়ন নিচে নামে এমনকি তার হাতে পাইপ ছিল, লোহার পাইপগুলো ছিল, তার পিছনে হেলমেট পরা লোক ছিল, তখন ছাত্রলীগের ছেলেরা অনেক সাহস পেয়ে যায়, এবং কি তখন ডিরেক্ট হামলা যখন হয়, মানে আলটিমেট যে হামলাটা হয়, সবাই পালিয়ে যেতে বাধ্য হয়, ওই হামলাটা তখন হয়। তখন আমাদের অনেকে ছিলাম আমরা এখানে, পরবর্তীতে আমাদের হলে অনেক ডেকে আনা হয় সন্ধ্যার দিকে, এখানে তো মাঝখানে পরে অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, তো আমাকে গেস্ট রুমে ডাকা হয়েছে, যে আমাকে ডাকছে হচ্ছে ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল অভি, তো আমার বেসমেন্ট একজন ছিল, সে আমাকে ডাকায় আনছে, আনায়া হচ্ছে সে তখন আমাকে মারার উদ্যত হয়েছে, মারার জন্য, বাট আমি তার মুখে তার কথা জবাব দিয়েছি কঠিনভাবে। তখন এজন্য হচ্ছে সে বলতেছে তুই আজকে হল থেকে চলে যাবি, বা আমার পাশে আরো কয়েকজন ছিল, তাদেরকে হলকে বাই করে দেয়। আমাদের জিমদেরকে তো একদম রড দিয়ে পিটায়, জিমকে তো যে এরকম অনেক হয়েছে কিন্তু ঘটনা। এবং কি যে আমাদের হলে আরেকজন আছে 15 তারিখের পরে, 15 তারিখ রাতে জিম মারি খাইছে তো বিকালবেলা। ভাই যেটা আমাকে ছেলে আছে মাস্টার্সে যে ভাইরা ছিল, যে মানে সিনিয়ররা ছিল, তাই মানে অভি ভাই জুনিয়র, তাদেরকে এক এক করে ডাকছিল, মানে 15 তারিখ, যে যখন মানে আমাদের শিক্ষার্থীরা মাইর খাওয়ার পরে, মানে কারা আন্দোলনে গেছে, যারা হলে ফিরে আসতেছে, ডাকতেছে তুই আন্দোলন কেন গেছিস, একটা করে চর মারে রুমে যা, একটা করে চর মার রুমে যা। এটা কারা করছিল? ছাত্রলীগের ক্যান্ডিডেট যারা ছিল। এবং যেদিন হচ্ছে দুপুর 2:30টার সময় যখন হামলা শুরু করে, মাজহারুল কবির স্বয়ন ঠিক এইখানে দাঁড়াইছিল, এই মুহূর্তে এখানে উনি দাঁড়ায়, মানে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আমরা চারপাশ থেকে হামলা চালাবো, মানে চতুর্দিক থেকে হামলা চালালে ওরা সংখ্যায় বেশি হলে ওরা পারবে না। আর লাঠিগুলো মূলত যে লোহার পাইপগুলো ছিল, ওরা মূলত আমাদের স্টোর রুমে ছিল, এই স্টোর রুম থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিগুলো সবার হাতে ধরাই দিচ্ছে, জুনিয়র যারা ছিল তাদের থাপ্পড় মারে মারে ধরাই দিচ্ছে, আমাদের ব্যাচমেট যারা ছিল। হ্যাঁ, আচ্ছা 15 তারিখের পরে ধরেন অ্যাটলিস্ট আমরা যদি বলি জুলাইয়ের শেষের দিকে এই আন্দোলনটা যখন হল বন্ধ হওয়ার একটা প্রক্রিয়া ছিল, আপনারা তখন কিভাবে নিরাপদ ছিলেন? ওই সংঘর্ষটা পার করে আমরা একটু ট্রমার মধ্যে ছিলাম, সারাদিন হলের বাইরে ছিলাম। এরপরে হচ্ছে যে জিম ভাই, উনি হচ্ছে ওই দিন পদত্যাগ করছিল ছাত্রলীগ থেকে, তো ওই দিন উনি হচ্ছে খুব কনসার্ন ছিল যে আসলে ওনার উপর হামলা হতে পারে ওনার রুমের মধ্যে। তো আমরা আসলে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার রুম নাম্বার কত, যদি সমস্যা আমরা আসবো, এটা বলে আমরা হচ্ছে আমাদের রুমে ফিরে আসলাম। তো ওই দিন জাহাঙ্গীরনগর রাতে হামলা হয়েছিল, তো আমরা ওইটা দেখে আমরা মানে ঘুমাতে পারছিলাম, তো অনেক কষ্ট একটু মানে ঘুম আসছিল। আধা ঘন্টা ঘুমানোর পরেই আমাদের রুমে নক করা হলো খুব জোরে জোরে। এরপরে যখন আমরা দরজা খুললাম, আমাদের ইমিডিয়েট 4 জন সিনিয়র আসলো আমাদের রুমে, এবং আমরা রুমে 5 জন ছিলাম। তো ওরা হচ্ছে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল, তো আমাদেরকে এরকম হুমকি দিল যে তোরা যে আজকে আন্দোলনে গেলি, এখন এই আন্দোলন তো গতকাল রাত থেকে সরকারের বিরোধী আন্দোলন হয়ে গেছে, এখন তোদের বাঁচাইবো কে, এখন তোদের হচ্ছে মানে হাসনাত ভাইয়ের ফোন দে, সাজিদ ভাইয়ের ফোন দে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নানা ধরনের হুমকি ধামকি দিল, এরকম তখন বললো যে কাল সকালে হয় বাসায় চলে যাবি, আর নয়তো ছাত্রলীগের প্রোগ্রামে যাবি, এই দুইটার একটা যদি না করস, তাহলে তোদের যদি সাথে কিছু হয় সেটার জন্য আমরা দায়ী না, এবং আমরা দায়ভার না, তোদের নিয়ে খুবই ত্যক্ত বিরক্ত। তো এই ঘটনার পরে হচ্ছে পরের দিন সকালে অনেকেই ভয় পেয়ে বাসায় চলে যায়, তো তাও আমরা কয়েকজন স্টে করছিলাম হলে। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী 15 তারিখের ওই রাত থেকে এরপর আর ঘুমাইতে পারছে, আমার মনে হয় না, ঘুমাতে পারে নাই। সারাক্ষণ আমরা ভয়ের মধ্যে, ট্রমার মধ্যেই ছিলাম। তারপর 16 তারিখ, তারপর হল থেকে একটা মিছিল, প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আমরা জমায়েত হই। প্রত্যেকে হল থেকে বেরোচ্ছি, হাতে লাঠি ছিল কিন্তু লাঠিটা বের করতে পারতেছি না। আমরা তখন জানি যে আমরা সরাসরি ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান করতেছি। এখন 15 তারিখের পরে এখানে মানে সরাসরি বাইনারি ছাত্রলীগ বা
শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বলে কোনো কথা নাই। তো আমরা হল থেকে বের হওয়ার সময় মানে আমরা জানি যে বের হলে ক্লাস হবে, কিন্তু তারপরে সবাই সাহস করে বের হচ্ছে শুধুমাত্র কর্মসূচিতে যোগদান করার জন্য। 16 তারিখের প্রোগ্রামে কি আপনারা মনে করেন যে সাধারণ জনতা তারাও সেই অংশ? আমি আপনাকে বলি, প্রথম বুয়েট থেকে বড় মিছিলটা 16 তারিখ শহীদ মিনারে এসে যুক্ত হয়। ঢাকা মেডিকেল থেকে মিছিল আসে, আমাদের 7 কলেজ গুলো থেকে মিছিল আসে, বিশেষ করে আমাদের ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিলগুলো ওখানে এসে একত্রিত হয় এবং বড় একটা সংখ্যা হয়ে যায়। এবং তখন আমাদের নেতারা, আজকের আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত ভাইরা এবং আরো যারা ছিলেন সবাই এটা দ্বিধাদ্বন্দ্বিত ছিলেন যে আসলে আমরা এখন কি করব। একটা বড় অংশ চাচ্ছিলেন যে না আমরা এখন ক্যাম্পাসে মুভ করব সরাসরি, কিন্তু বড় একটা অংশ চাচ্ছিলেন যে ক্যাম্পাসে ঢুকলেই সরাসরি আমরা অনেক বেশি হামলা শিকার হব। সো সিদ্ধান্তটা হলো যে একটা মিছিল দিয়ে ক্যাম্পাসের ওই বাহির থেকে ঘুরে কার্জনের ওদিক থেকে, যেদিকে আমাদের মোটামুটি অবস্থানগুলো ছিল, ওদিক থেকে আবার শহীদ মিনারে ব্যাক করা হয়েছে। এই জিনিসটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তখন সাধারণ সবাই চাচ্ছিল যে না আমরা আজকে এখানে শহীদ মিনারেই থাকবো। কিন্তু হঠাৎ করে ঘোষণা আসে যে পরের দিন মহরমের বন্ধ টন্ধ এগুলো বলে নাহিদ ভাই একটা ঘোষণা দেয় যে আগামীকাল আন্দোলন নাই, এর পরের দিন থেকে ঘোষণা দেওয়া হবে। এটার জন্য সবাই মোটামুটি একটু বলি, এই সেদিন আন্দোলন নিয়ে 16 তারিখ যখন আমরা শহীদ মিনারে একসাথে একত্রিত হওয়ার পরে সবাই মোটামুটি এখানে একটা গ্রুপ সরাসরি চাচ্ছিল যে ছাত্রলীগের সাথে ওরা ক্লাসে জড়াবে সরাসরি। আমরা আমাদের বিশাল একটা অংশ চাচ্ছিলাম যে আমরা ছাত্রলীগের সাথে ক্লাসে যাব, আমরা সরাসরি এটা সমাধান চাচ্ছি সবাই। আর একটা গ্রুপ চাচ্ছিল, ওনারা চাচ্ছিল ক্লাসে না যে ব্যাপারটা সমাধান করার জন্য আন্দোলন যেভাবে হোক চালাইতে। তো এই ক্ষেত্রে যখন দ্বিধাদ্বন্দ্বিত, আমরা মূলত শহীদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসি আসার কথা, কিন্তু তখন টিএসসি ছাত্রলীগের দখল। এই জন্যই মূলত সমন্বয়কদের একটা অংশ ওনারা চাচ্ছিল না যে এখানে আসুক, না আসুক। একটা গ্রুপ ওখান থেকেই শহীদ মিনার থেকে প্রোগ্রাম শেষ করে দিতে চাচ্ছিল। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের জোরাজোরিতে ওইখান থেকে একটা মিছিল বের করতে বাধ্য হয় সমন্বয়করা। ওখান থেকে ইনস্ট্যান্ট সিদ্ধান্তে ফুলার রোড হয়ে ভিসি চত্বর পর্যন্ত আমাদের মিছিলটা আসে। মানে একসাথে হয়ে একটা গ্রুপ খুলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। এমন এটার সিকিউরিটির ব্যাপারে খুবই কনসার্ন ছিল সবাই। মানে এখানে যারা যুক্ত আছে এদের যদি পরিচয় ফাঁস হয় সবাই ছাত্রলীগের হাতে মার খাবে। আবার এখানে এটার মাধ্যমে সবাইকে বাঁচাতে যাবে। ইন্ডিভিজুয়াল কাউকে আক্রমণ করলে আমরা সবাই ওখানে যাবো, এটা সিদ্ধান্ত হয়। 16 তারিখ ভাই হচ্ছে রোকেয়া হলের মেয়েরা হচ্ছে তাদের ছাত্রী নেত্রীকে বের করে দিচ্ছে, আতিকারে চুল ধরে বের করে দিচ্ছে, ভিডিওটা ভাইরাল হয়। এবং জৌ হলেও দেখি হচ্ছে কি ছাত্রলীগের ভাঙচুর করছে সবকিছু। মহসিন হলো একই অবস্থা। তখন আমরা তাৎক্ষণিক একটা গ্রুপে হয়ে আমাদের হল থেকে বের করে দিব। তখন অনেক ভাইরা বলতেছিল যেহেতু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছে, এগুলো যদি আমরা কোনো কিছু করি ওর যে গুন্ডা মান্ডারা কি কত অস্ত্রধারীরা আমাদের উপর হামলা করতে পারে রাতে। তখন আমরা প্ল্যান করি আমরা রাতে না করে দিনের মধ্যে করব। তখন সিনিয়রদের পরামর্শে, সবার পরামর্শে, সিনিয়র জুনিয়র আমার বন্ধুরা সবার পরামর্শে আমি একটা ঘোষণা দেই যে রাতের 11টা বাজে আমরা সূর্য সেন হলে এটা মিছিল করব। মিছিলের আলটিমেট লক্ষ্য হলো মিছিল করার পরে ছাত্রলীগকে আমরা মেরে বের করে দিব। কিন্তু তখন আবার সবাই মিলে আমরা চিন্তা করলাম এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যেহেতু ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি আমাদের হলেই ছিল এবং আমাদের হলে কিছু এক্সট্রা মানুষজনকে দেখা যাচ্ছিল যাদেরকে আসলে আমরা চিনি না। এবং এটাও ছাত্রলীগ হয়তো গুজবও হতে পারে, বাস্তবও হতে পারে, এটা ছড়াই দিয়েছে যে অলরেডি যে এখানে গান সহ কিছু মানুষজন আছে, সো এখানে রাতে কোনো কিছু করা যাবে। গান সত্যি ছিল, গান সত্যি ছিল। আমি বলি হ্যাঁ, আমি আমার 15 তারিখ আমাদের সাথে আমাদের ব্যাচমেট একটা নাহিদ নামে ওই দিন এখানে হাঁটাহাঁটি করতেছিল, ছাত্ররা বাইরে মার খাইতেছিল। আমি হলের ভেতরে চলে আসছিলাম শুরুর দিকে, ওকে এখানে হাঁটাহাঁটি করতে দেখছি, ওর হাতে একটা শটগান ছিল, এইটা গামছা মোড়ানো। হলের ছাত্র ছিল নাকি? হলের ছাত্র ছিল, ছাত্রলীগের পোস্টার ছিল। সরাসরি গানটা শুধু সরাসরি দেখা যাচ্ছিল না, সেই গামছা দিয়ে মোড়ায় রাখছিল। ওর সাথে আরো ছাত্রলীগের কয়েকজন ছিল, ওরা বলতেছে এই মামা কিরে তোর হাতে এটা। আমি তখন সরাসরি দেখছি, এমনকি আরো কিছু ইনফরমেশন পাই। ওরা এখানে বসা ছিল, ওদের সাথে আশপাশে ছিলাম। শয়নের কাছে অন্তত শয়ন বা ওর আশপাশে যারা ছিল ওদের কাছে অন্তত 10টার মতো গান ছিল সরাসরি হলের ভিতরে, যার কারণে অন্যান্য হলগুলা 16 তারিখ রাতে করতে পারলো, আসলে এটা আমরা পারিনি। সো আমরা চিন্তা করলাম যে 17 তারিখে আমরা আমাদের হলে এই কাজটা করব। তারপর আমাদের হল তো কেউ ঘুমায় নাই, সারা ছাত্রলীগও যেমন ঘুমায় নাই, সাধারণ আমরা শিক্ষার্থীরাও কেউ ঘুমায় নাই। তারপর সকালবেলা বেশ কয়েকজন সিনিয়র কল দিয়ে বললেন যে সকালবেলা মানে ফজরের আজান যখন হয় তখন 17 তারিখ বলে যে না এখন জৌ হল অলরেডি দখল হয়ে গেছে সাধারণ শিক্ষার্থীদের দখলে এবং মেয়েদের হলগুলো সব আছে, আমাদের সায়েন্সের কয়েকটা হল। তো বললো যে তোমরা কাজ শুরু করো এবং অলরেডি আমাদের আশেপাশের হলগুলোতে শুরু হয়ে গেছে। তারপর সকাল
7টা বাজে আমি আমার হলে আসি। আমি তখন ওই রাত বাইরে ছিলাম, আমি আমার হলে আসি। আমার রুম ছিল 523 নাম্বার। আমি রুমে যাওয়ার সাথে সাথে ছাত্রলীগের 15-20 জন যারা ক্যান্ডিডেট ছিলেন সবাই ওখানে গিয়ে আমাকে বললেন যে দেখো তোমাদেরকে ভালো রাখছি, ভালোই থাকো, আমাদের সাথে বেশি ইয়ে করতে আসিও না, আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আমরা জানি এখানে মিছিল শুরু, এখন তুমি হয়তো মিছিল শুরু করার জন্য আসছো, অন্য হলের চেয়ে এটা আমাদের পার্থক্য আছে, এটা সভাপতির হল, এখানে কোনো কিছু করা যাবে না। তারপর আমি বললাম যে ভাই আপনারা রুমে যান, এই পুরো বিষয়টা আমি দেখতেছি ভাই। তারপর বলে ওনারা রুমে যাই। তারপর আমরা গ্রুপে আমরা কথা বলার মাঝখানে গ্রুপে সবগুলো কথা আসলে বলা যাচ্ছিল না, কখন কোনটা ফাঁস হয়ে যায়। তখন তাহমিদরা সহ আরো বেশ কয়েকটা রুমে যায়, মামুন বাইরে ছিলেন, রুমে গিয়ে পরামর্শ করেছে না ভাই আসলে স্লোগানটা শুরু করতে হবে, কোনোভাবে আমাদের স্লোগানটা শুরু করতে হবে, সবাই রুমের ভিতরেই থাকবে, স্লোগান ডাকার সাথে সাথে সবাই বের হয়ে আসবে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের 6 তলার যে বিল্ডিং এর যে ব্লকটা, 6 তলা থেকে আমি স্লোগান ডাক দেবো, তারপর সবাই বের হবে। ঠিকই আমি যখন স্লোগানের ডাকটা যখন আমি শুরু করলাম, স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই আসলে বের হচ্ছে, আবার অনেকে ভয়ে বের হচ্ছে না। তখন আমরা বন্ধুরা, সিনিয়ররা, জুনিয়ররা যে আমার রুমে আছে, আমার পাশে আছে, তাকে আমরা টেনে নিয়ে আসতেছিলাম। তখন আমরা 6 তলা থেকে আমরা সাউন্ড শুরু করি, বিভিন্ন ধরনের আমাদের ডাস্টবিন গুলাতে আমরা আঘাত করার মাধ্যমে আমরা সাউন্ড শুরু করতেছিলাম। তখন ছাত্রলীগের আমাদের হলের যারা ক্যান্ডিডেট ছিলেন 15-20 জন, তারা সবাই 453-তে ওভিড রুমে তারা একটা মিটিং এ ছিল। তখন তারা ওখান থেকে আমাদেরকে আওয়াজ দেয়, ফাঁকা আওয়াজ দেয় যে আমরা দেখতেছি, আমরা আসতেছি, এটা বলে ওরা আওয়াজ দেয়। তখন আমাদের মধ্যে একটা দল আসলে আমরা ভয় পেয়ে যাই। তখন তারা রুমে চলে যাচ্ছিল, কিন্তু আমরা ওদেরকে আমরা আমাদের বন্ধুদেরকে, সিনিয়রদেরকে, জুনিয়রদেরকে জোর করে আসলে রুমে যেতে দিচ্ছিলাম না, যে আমাদের সাথে লাগবে, মানুষ লাগবে আমাদের। তারপর যখন আমরা আরো বেশি আওয়াজ করে যখন আমরা নিচে নেমে আসি, ওরা ভয় পেয়ে সোজা দৌড়াতে হলের রিসেপশনে চলে আসে। তখন আমরা ওখান থেকে 345 শয়নের রুমটা দিয়ে আমরা রুম ভাঙা শুরু করলাম। ওই রুম দিয়ে ভাঙা শুরু করে ছাত্রলীগের হলের যারা নেতারা ছিলেন প্রত্যেকের রুম আমরা এক এক করে ভেঙে ওদেরকে আমরা একদম বিতাড়িত করতেছি হল থেকে, এই উদ্দেশ্যটাই ছিল। তারপর আমরা আবার সবাই আমরা হল গেটে চলে আসি। তখনও দেখি যে ওরা সবাই ওখানে আছে, হল গেটের মধ্যে আছে, এবং আমাদেরকে ওরা তখনও ভয় দেখাচ্ছিল বিভিন্ন ভাবে আর কি। ওরা শপথ নেই যদি কখনো হলে ফিরি সর্বপ্রথম এদেরকে জবাই করবো আমরা। আচ্ছা আচ্ছা, এরকম শপথ নেই। এটা কি ওরা একেবারে লাউডলি বলছে? লাউডলি ওরা একজনের হাতের উপরে একজন হাত দিয়ে শপথ নেই, যারা যেগুলো ক্যান্ডিডেট ছিল। এরপরে কি তারা একেবারেই চলে গেছে? না, ওরা চলে যায় না, ওরা তারপরে হলে ছিল। ওরা আমাদের কাছে সুযোগ চাচ্ছিল যে আমরা একবার হলে গিয়ে আমাদের কাগজপত্র, আমাদের কাপড় চোপড় এগুলো নিয়ে আমরা বের হয়ে যাব। কিন্তু আমরা আশঙ্কা করছিলাম যদি আমরা তাদেরকে অনুমতি দেই, তাহলে আমরা আশঙ্কা করছিলাম ওদের রুমে অস্ত্র শস্ত্র ছিল, এজন্য আমরা ওনাদেরকে এই অনুমতিটা দেইনি। এটাই আসলে আমাদের বিজয় ছিল। চিন্তা ভাবনা এমন ছিল যে সরকার যদি ক্ষমতায় থাকে, ছাত্রলীগের আন্ডারে নিয়ন্ত্রণে আমরা থাকবো না। প্রতিরোধটা এমনই ছিল। বলো। আবার হলকে ওখান থেকে একটা দাবি আদায় করে নিয়ে যে হল আজ থেকে যে কোনো ধরনের রাজনীতি মুক্ত, হল সন্ত্রাস মুক্ত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে হল প্রশাসন, এরকম কিছু দাবি আদায় করেন। মানে এটা কি প্রজ্ঞাপন আকারে জারি করা? হ্যাঁ, একদম নোটিশ আকারে পোস্টার সাইন দিয়ে সবকিছু নিয়ে সমস্ত হাউস টিউটররা ওখানে স্বাক্ষর করেন। আমরা ভিডিও স্টেটমেন্ট নিচ্ছি। আচ্ছা আচ্ছা, 17 তারিখের মধ্যে আপনাদের এই বিষয়টা ছিল। আর এর পরবর্তীতে যদি আর বলতেন। তারপরে একটা ভীতির একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, সবাই যে যেদিকে পারবে চলে যাবে এমন একটা অবস্থা, এবং অনেকে চলে যাচ্ছিল। এখানে একটু 17 তারিখ 2:30টা কি 3টার দিকে একটা কর্মসূচি ছিল গায়েবে জানানো। 3টায় জানাজা ছিল। 3টায় কাফিন জানাজা, কাফিনের যে জানাজা, কাফিন নিয়ে যে 5 জন বোধহয় মারা গেছিল সারা দেশে। 6 জন 16 তারিখ যে 6 জন আমাদের সারা দেশের 6 জন ভাই শহীদ হয়েছে। আরো অনেকে আমরা জানাজা গিয়েছিলাম আমাদের হল থেকে, এবং বলা হয়েছিল যে সবাই যেন না যায়, হলটা ছাড়া হয়ে যেতে পারে, ওরা আসতে পারে, এরকম একটা কাউন্টার অ্যাটাকের একটা সম্ভাবনা ছিল। দেন আমরা যারা জানাজা গিয়েছিলাম আমরা আর এখানে আসতে পারিনি। তখন জানাজার মধ্যেই তো মোটামুটি আক্রমণ শুরু হয়ে যায়, সমস্ত বাহিনীদের আক্রমণ শুরু, পুলিশ, আপনার র্যাব, বিজিবি, আর স্পেশাল কি বাহিনী ছিল, ফোর্স ছিল, ওদের আক্রমণ শুরু হয়ে যায়। তো তখন আসলে একদম সন্ধ্যায় মাগরিবের সময় আর কি, তখন ওরা হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা দিচ্ছিল যে তোমরা 20 মিনিটের মধ্যে তোমরা হল থেকে বের হও। এর আগে আসরের সময় ধরেন যে 4টার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির মাধ্যমে এটা নোটিশ দিয়ে দেয় যে আজকে থেকে এটা 1টার সময় কি 2টা, আচ্ছা, হল ভ্যাকেন্ট, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভ্যাকেন্ট, বন্ধ।
এরকম একটা এই সময় কি আপনারা একেবারে সবাই চলে যাওয়ার পরে কি আর কেউ এখানে এসেছিলেন কি আসার কোনো সুযোগ ছিল না এখানে। আসার কোনো এই সময় কি সেটা একটা গুজব যারা ছিলেন, আমাদের হাউস টিচার যারা ছিলেন, তারা বলছিলেন তোমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা আমরা থাকতে পারো, কিন্তু আমরা নিরাপত্তা দিতে পারবো না, এরকম কথা বলছিল। আচ্ছা সেই সময় কি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে ছিলেন আপনারা চলে যাওয়ার পর, এরকম কি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভর্তি ছিল আমার, পুরো ক্যাম্পাস, পুরো ক্যাম্পাসে ছিল র্যাবের গাড়ি। আমরা যেটা হল কেন্দ্রিক যেহেতু আপনাদের অবস্থান, সেখানে হলের ভেতরে যদি কোনো এই যে হলের ভিতরে আমি আপনাকে বলি, রিসেপশনের এখানে আছে না হ্যান্ড মাইক, এর ভিতরে আসে নাই, রিসেপশনের ওখানে এসে হ্যান্ড মাইক দিয়ে বলতেছিল যে আপনারা দ্রুত 20 মিনিটের মধ্যে হল ত্যাগ করুন। এবং যখন আমাদের বিভিন্ন হলের বন্ধুরা, সিনিয়ররা, জুনিয়ররা হল ছেড়ে চলে যাচ্ছিল, তখনও ছাত্রলীগ হামলা অব্যাহত রেখেছিল। যারা শাহবাগ হয়ে যাচ্ছিল ওদেরকে মারতেছিল, যারা সায়েন্স ল্যাব হয়ে যাচ্ছিল ওদেরকে মারতেছিল, ওভাবে আর কি। মৎস্য ভবনের ওদিক দিয়ে যারা যাচ্ছিল, মানে ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, আর বাদ বাকি ক্যাম্পাসের চতুর্দিকে আপনার এই যে ছাত্রলীগের যে গুন্ডা বাহিনী ছিল এরা ছিল। অর্থাৎ কোনো শিক্ষার্থী যারা এখান থেকে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখাচ্ছে যে একজন শিক্ষার্থী খুব সুস্থভাবে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছে, ক্যাম্পাস ত্যাগ করছে, কিন্তু আলটিমেটলি ক্যাম্পাসের বাইরে যে কি পরিস্থিতি হচ্ছে এটা কিন্তু কেউ দেখাচ্ছিল না। ঠিক আছে, তখন এই ক্যাম্পাস থেকে বের হওয়াটা এটা হচ্ছে সবাই মানে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে বের হয়েছে। একটা জিনিস অ্যাড করি, মানে বিষয়টা এমন ছিল, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের সবার তো একটা ইয়ে থাকে, আইডেন্টিটি কার্ড থাকে। বিষয়টা এমন ছিল যে আমরা হয়তো সবাই চেষ্টা করতেছিলাম যে মানে নিজেরা আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না এটা আমাকে প্রমাণ করতে হবে। মানে আমাদের আইডি কার্ড গুলা খুবই সম্মানীয় একটা জিনিস, কিন্তু এই জিনিসটা আমাদের জন্য খুবই ভয়ের এবং হুমকির জিনিস ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাইলেই মারতেছে, যেখানেই পাইতেছে, বিষয়টা এমন ছিল। কার্ড, টি শার্ট পলিসিটা কেমন ছিল মানে নিজেকে সেফটির জন্য? না, আসলে বেশিরভাগ একটা বড় অংশ চলে যায় এবং আমাদের কিছু অংশ আমরা আশেপাশে যেখানে যার থাকার ব্যবস্থা ছিল, মেসে টেসে ছিল, তো ওখান থেকে মূলত আমরা আন্দোলন করি। পরবর্তী সময় যদি আমরা দেখি কারফিউ চলমান ছিল, এরপরে সারা দেশে মানে সমগ্র ছাত্র জনতা মানে রাস্তায় নেমে আসছিলেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে হল বন্ধ থাকার কারণে অনেকেই বাসায় চলে গিয়ে আবার নিজ নিজ এলাকায় আন্দোলন শুরু করেছে। আমরা সেটাও দেখেছি। এবং বিশেষ করে আপনাদের এই সময়টাতে আপনারা কোন কি অবস্থায় ছিলেন? না, এটা আসলে সিচুয়েশন বেসড, একজনের এক এক অবস্থা ছিল তখন। কেমন ছিল মোটামুটি বলি, 17 তারিখ যখন সবাই হল থেকে বের হয়ে যায়, বের হওয়ার পরে মোটামুটি সবাই হয় আজিমপুর এখানে আশপাশে অনেকগুলো মেসে উঠে, অথবা আমি যাই উঠি ফার্মগেট আমার এক ফ্রেন্ডের বাসা। তো তখন আমার অবস্থাটা ছিল এমন, আমি হল থেকে 17 তারিখ বের হওয়ার সময় ছাত্রলীগের সাথে যেহেতু সরাসরি ক্লাসে গিয়েছি, আমি জানতাম যে আমি আর হলে আসতে পারবো না। এমনকি আমার মতো অনেকের এমন সিচুয়েশন ছিল যারা একেবারে সম্মুখে সারিতে ছিলাম, আমরা আর কখনো হলে আসতে পারবো না, আমাদেরকে হয়তো পুলিশে দিবে বা জেল আজীবনত, এই টাইপের কিছু হবে, এরকম ধারণা ছিল। তো এই জন্য হল থেকে আমার গুরুত্বপূর্ণ নথিপত্র, জিনিসপত্র নিয়ে আমরা বের চলে যাই। আমার মতো অনেকেই এমনটা করছে এবং আমি চেষ্টা করেও আমারগুলো নিতে পারিনি, মানে জানা যায় থেকে আমি আর হলে ঢুকতে পারিনি। ওই সময় কি আপনাদের কোনো আসবাবপত্র বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো নষ্ট করে ফেলা হয়েছে? না না না, এরকম সুযোগ ওই সময় তো আর ছাত্রলীগ পরবর্তীতে আর হলে ঢোকার সুযোগটা পায় নাই, যার কারণে নষ্ট। মানে ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন এদের বিরুদ্ধে ব্লেমটা দেওয়া হয়েছিল যে মানে এদের কারণে বিশ্ববিদ্যালয়ে এত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকটা বৈষম্য বিরোধী না, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আর কি, সাধারণ আন্দোলনকারীদেরকে আর কি। এরপরে যদি আমরা যাই 5ই আগস্টে যে শেখ হাসিনার দেশ ত্যাগ, এই সময়টাতে আপনারা কোন স্মৃতিটাকে সবচেয়ে বেশি এখন মনে পড়ে, বা ওই সময় কোথায় ছিলেন, এটাকে কিভাবে এনজয় করেছিলেন আপনারা? আচ্ছা আমি বলি, তখন আসলে ইন্টারনেট যখন অফ থাকতো তখন আমরা আসলে কিভাবে এনগেজড হইতাম, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই। দেখা যাচ্ছে যে আমি ছিলাম আজিমপুরে, যখন আমি একটু আজিমপুর ম্যাচ থেকে বের হইতাম দেখতাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অথবা আশেপাশের অনেক স্টুডেন্ট মানে এমনিতে আন্দোলনে চলে আসতেছে, কারোর সাথে কারো যোগাযোগ নাই। ধরেন যে সকাল 10টা, সবাই দেখবেন যে আপনি 4-500 মানুষ এমনিতে হয়ে গেছে। তখন আন্দোলনটা ওভাবে আগাচ্ছিল, ব্যাপারটা এমন ছিল যে সারাদিন কোনো কাজ নেই, আন্দোলন করতে হবে, এইটাই কাজ। এবং মোবাইল ইন্টারনেট যে বন্ধ করে দেওয়ার কারণে আমাদের ইয়াংদের মধ্যে আপনি দেখবেন যে আমাদের মোবাইল ইউজের সময় কিন্তু অনেক বেশি। আরে মোবাইলটা ইউজ করতে পারতেছি না, চল আন্দোলনে যাই, বিষয়টা কিন্তু অনেকটা এমনও ছিল। তখন আবু সাইদ থেকে শুরু করে আমার অনেক ভাইয়েরা শহীদ হয়ে যায়, তখন আমাদের এই হয়েছে যদি রাজপথে মৃত্যু হয় এর চেয়েও আর অন্য কোনো কিছু নাই। আমরা দেখেছি ওই সময় ঢাকায় রন্ধ্রে পথে পথে অনেক লাশ এবং তার সাথীরা যারা আন্দোলন করেছিল তাদের লাশ কাঁধে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পুলিশের সাথে সম্মুখ সারিতে যুদ্ধ হচ্ছে, একেবারে লাইভ একটা অনেকটা যুদ্ধের একটা অবস্থা আমরা দেখেছি। সেই সময় যদি আপনাদের কোনো একটা বাস্তব যদি চিত্র আমাদের একটু শোনাইতেন। আচ্ছা, আমি মেডিকেল ছিলাম যেদিন এর দিকে 18 তারিখে, আমি তো মেস উঠতে পারিনি চাঙ্কর করে। ওই দিন দেখি হচ্ছে প্রতি 30 সেকেন্ড পর পরে একটা লাশ মেডিকেল ঢুকাচ্ছে। ওই দিন আমাদের যে তৃতীয় লিঙ্গের ইয়ারা ছিল
ওনারা ছাড়া আর কেউ ছিল না। আমার বন্ধুর একটা আনসারের পোশাক পরে আমি দাঁড়িয়েছিলাম ওইখানে, কারণ আমি যদি পড়ি, আমার যদি কেউ চেনে ছাত্রলীগের ওখানে, যদি আমার কেউ চেনে আমার মেরে ফেলবে ওখানে। সেক্ষেত্রে আমার একটা বন্ধু নাইট কাছে জব করে এখানে বিদ্যুৎ অফিসে, ওর কাপড়টা পরে আমি হেল্প করতেছিলাম। তখন আমার চোখের সামনে দেখতেছি আর কি, কারো হাত নাই, কারো পা নাই, কারো এদিক দিয়ে গুলি, কারো ওই দিক দিয়ে গুলি। তো তারই ধারাবাহিকতা আমরা জুলাই বিপ্লবের গল্পটা আমরা আপনাদের একদম সরাসরি আপনাদের সম্মুখ সারিতে ছিল আমরা শুনছি। হয়তো আমরা নেক্সট যে কোনো আরেকটা পরবর্তী অনুষ্ঠানে আরও অন্যান্য যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করবো আশা করছি। এই পর্যন্ত আজকে আপনাদেরকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনেককে ধন্যবাদ জানাচ্ছি।